আমেরিকার একটা আন্তর্জাতিক একটা তাদের যে রাষ্ট্রনীতি, সেই নীতিতে আপনি সবসময় দেখবেন তারা তেল মাথা তেল দেয় সবসময়। এমন না তেল নেই তা সেখানে তেল দিবে, এমন না, তারা সবসময় তেল মাথা তেল দেয়। তারা এর আগে একটা আইআরএ একটা গবেষণা করেছে। গবেষণা যখন তারা দেখেছে যে জামাতের উত্থান যে পরিমাণ বিএনপির কাছাকাছি পর্যায়ে চলে আসছে, তখন তারা চিন্তা করেছে, আপনি দেখেছেন এই আমাদের একটা পলিসিতে বলে সবসময় যে শত্রু শত্রু আমার বন্ধু, শত্রু 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 আমার বন্ধু। কেমন এখানে আমেরিকা আপনি দেখেছেন, আমেরিকার এখানে আন্তর্জাতিক একটা বলয় আছে, ইন্ডিয়ান একটা বলয়, আমেরিকান একটা বলয়। আপনি দেখেন ইন্ডিয়া আফগানিস্তানকে একসময় আমাদেরকে বাংলাদেশের যারা ইসলামপন্থী তাদেরকে গালি দিত যে বাংলা হবে আফগান। সেই ইন্ডিয়া আফগানিস্তানের সাথে বন্ধুত্ব কেন করেছে? শত্রু শত্রু আমার বন্ধু। পাকিস্তানের সাথে আফগানিস্তানের ঝামেলা, এই সুযোগে আফগানকে তারা টেনে নিয়েছে। আমেরিকা সেই ক্যাটাগরিটা নিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন, অবগত রয়েছেন এই বিষয়ে। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তন এবং ছাত্র রাজনীতিতে দলটির প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে ওয়াশিংটন এখন জামাতকে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে। মার্কিন কূটনীতিকদের মতে যে আগামী নির্বাচনে জামাত বড় ধরনের সাফল্য পাবে এমন ভাবনা সামনে রেখে তারা জামাতের সাথে যোগাযোগ বা বন্ধুত্ব স্থাপনের ইঙ্গিত দিচ্ছে। তবে জামাত ক্ষমতায় গিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো কাজ করলে তারা কঠোর অবস্থান নেবে এমন হুঁশিয়ারিও দিয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে আল মামুন রাসেলের কাছে, যে এই রিপোর্ট জামাতের পক্ষে গেল নাকি বিপক্ষে গেল? আগামী নির্বাচনের প্রভাব কি পড়বে বলে মনে করছেন? জি, অসংখ্য ধন্যবাদ শান্তাপা আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্টার নিউজের যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে ওয়াশিংটন পোস্ট যেই এই নিউজটা হয়েছে, এটি একটি আমাদের আমেরিকার একটা কূটনীতিক 5জন মহিলা সাংবাদিকের সাথে একটা কনভারসেশন। সেই কনভারসেশনটা আপনার পরবর্তীতে কনভারসেশনটা 5 জনের মধ্যে আমরা একটু অবাক হলাম। এই 5 জনের মধ্যে একজন মেবি রয়ের এজেন্ট ছিলেন, যিনি পরবর্তী ইন্ডিয়ার এক সাংবাদিককে প্রকাশ করেছেন। পরবর্তীতে ইন্ডিয়ান সেই সাংবাদিকের বরাত দিয়ে পরবর্তীতে ওয়াশিংটন পোস্ট সেই পোস্টটি করেছে। এবং কি আপনি রেকর্ডটি আপনি শুনেছেন, এটা কিন্তু বিভিন্ন জায়গায় জুলকারনাইন সাহেবও এটাকে রেকর্ডটি আপনাকে দিয়েছেন। দেখেন, প্রথম কথা হচ্ছে আমি এটার ভিতরে যাওয়ার আগে দুইটি বিষয় নিয়ে আসি। প্রথম কথা হচ্ছে আপনি আমেরিকার একটা সাংবাদিকদের নীতি নৈতিকতার জায়গাটা কোথায় গিয়েছে, যে তারা একটা কূটনীতিকের সাথে আলোচনা, পৃথিবীর সুপার পাওয়ার একটা রাষ্ট্রের কূটনীতিকের সাথে সাংবাদিকরা আলোচনা করছে, সেটা আবার রেকর্ড করা হয়েছে এবং রেকর্ড করে সেটা আবার পাবলিশ করা হয়েছে। এটার কারণে কি হবে? দুই ধরনের ক্ষতি হবে। প্রথম ক্ষতিটা যেটা হবে সেটা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিকদেরকে আর অ্যাক্সেস জায়গাটা থাকবে না আর কোনো সাংবাদিক, কারণ তারা দেখেছে যে আমি সাংবাদিকের সাথে কথা বলছি, সেটাকে তারা তার অনুমতিবিহীন এটাকে পাবলিশ করা হচ্ছে। সাংবাদিকদের নীতি বহির্ভূত কাজ। কিন্তু আমার আরেকটা প্রশ্ন এই প্রসঙ্গে রয়েছে আপনার কাছে, যে আপনার কি মনে হয় যে মার্কিন দূতাবাসে যখন কূটনীতিকদের সাথে আলাপটা হয় সেটা তো খুব গোপনীয়তা রক্ষা করে নেওয়া হয়, এটা কিভাবে সম্ভব হলো যে এখান থেকে একটি অডিও রেকর্ড ফাঁস হয়? এটা ইটস ভেরি অ্যালার্মিং। আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে রেকর্ড করেছে, না করলেও তো এটা পাবলিশ হতো না, করেছে। এখন আমরা তাদের 5 জনের মধ্যে তো একজন করেছে, এমন না যে আমেরিকার কূটনীতি করেছে, 5 জনের মধ্যে একজন করেছে। এবং কি আপনি রেকর্ডটা যেটা শুনবেন এবং যে সাইট থেকে রেকর্ডটা হয়েছে বা যে অবস্থা হয়েছে, এটা আসলে সাংবাদিকদের জন্য অ্যালার্মিং। এখন কথা হচ্ছে এই রিপোর্টে কি আছে। রিপোর্টে যেটি আমরা দেখেছি সেখানে তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে যে এখানে জামাত ইসলামের সাথে সাথে এটা ওনারা বলছেন যে এটাকে ইসলামিক একটা উত্থান, মানে ইসলামপন্থীদের একটা উত্থানের কথা বলেছেন। উত্থান বলতে সেখানে হেফাজতকে ইনক্লুড করেছেন বা ইসলামিক দলগুলোকে ইনক্লুড করেছেন। এবং কি দেখেন, আপনি একটা থিওরি সবসময় আমেরিকার একটা আন্তর্জাতিক একটা তাদের যে রাষ্ট্রনীতি, সেই নীতিতে আপনি সবসময় দেখবেন তারা তেল মাথা তেল দেয় সবসময়। এমন না তেল নেই তা সেখানে তেল দিবে, এমন না, তারা সবসময় তেল মাথা তেল দেয়। তারা এর আগে একটা আইআরএ একটা গবেষণা করেছে। গবেষণা যখন তারা দেখেছে যে জামাতের উত্থান যে পরিমাণ বিএনপির কাছাকাছি পর্যায়ে চলে আসছে, তখন তারা চিন্তা করেছে, আপনি দেখেছেন এই আমাদের একটা পলিসিতে বলে সবসময় যে শত্রু শত্রু আমার বন্ধু, শত্রু শত্রু আমার বন্ধু। কেমন এখানে আমেরিকা আপনি দেখেছেন, আমেরিকার এখানে আন্তর্জাতিক একটা বলয় আছে, ইন্ডিয়ান একটা বলয়, আমেরিকান একটা বলয়। আপনি দেখেন ইন্ডিয়া আফগানিস্তানকে একসময় আমাদেরকে বাংলাদেশের যারা ইসলামপন্থী তাদেরকে গালি দিত যে বাংলা হবে আফগান। সেই ইন্ডিয়া
আফগানিস্তানের সাথে বন্ধুত্ব কেন করেছে? শত্রু আমার বন্ধু। পাকিস্তানের সাথে আফগানিস্তানের ঝামেলা, এই সুযোগে আফগানকে তারা টেনে নিয়েছে। আমেরিকা সেই ক্যাটাগরিটা নিয়েছে, কারণ আমাদের আপকামিং পাওয়ারে যাদেরকে আমরা মনে করছি বিএনপি, সেই বিএনপি যখন আপনার এই ইন্ডিয়ান বলয়ের মধ্যে ঢুকে গিয়েছে, এখন আপনি আপনারা প্রশ্ন করতে পারবেন যে বিএনপি ইন্ডিয়ান বলয়ের মধ্যে কিভাবে ঢুকলো। আপনি দেখেন তারেক রহমান সাহেব আসার আগে, আমি একটু শেষ করছি আপা, তারেক রহমান সাহেব আসার আগে 17-18 দিন আগে তিনি বলেছেন ওনার একক নিয়ন্ত্রণে নিয়ে আসাটা। মাত্র 17-18 দিনের মধ্যে এমন কি ঘটেছে আমরা এখনো পর্যন্ত, আমি শেষ করলে আপনার জন্য একটু সুবিধা হবে জিনিসটা একটু এই করার জন্য, এটা যে একটু শেষ করি। তখন 17-18 দিন, এবং কি যেদিন তারেক রহমান সাহেব আসবেন সেদিন আপনার আনন্দবাজার একটা রিপোর্ট করেছে যে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে খালেদার পুত্র আগমন করেছে। তার মানে সেখানে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বরাত দিয়ে বলেছেন যে তারেক রহমানের সাথে এক ধরনের একটা লিয়াজু হয়েছে। এবং কি ইন্ডিয়ান টুডে যে নিউজটা করেছে, কি বল, ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া। আপনি দেখেন তারেক রহমান সাহেব আসলে ইটস গুড নিউজ ফর বাংলাদেশ হওয়ার কথা, যখন বললো যে গুড নিউজ ফর ইন্ডিয়া, তখন আমরা বুঝতে পেরেছি একটা বলয় তৈরি হয়েছে। সেই বলয়টার এগেইনস্টে আমেরিকার একটা বলয়ে সংবাদ মাধ্যমের পোস্টিং এ আরেকটু কথা বলতে চাই। এই পর্যায়ে আমরা সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনার কাছে আসতে চাই যে এই রিপোর্টটিতে জামাতের পক্ষে গেল না বিপক্ষে গেল, আসলে কোন দিকে গেল, জামাতের অবস্থান কি হবে, এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে জানতে চাইব। সেই সাথে আরেকটি বিষয় বলতে চাই যে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন প্রকাশ হবার পরে আজ বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার, আপনি জেনে থাকবেন, বর্তমান রাজ্যসভা সদস্য হর্ষবর্ধন শ্রীংলা, তিনি বলেছেন যে বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামাত ক্ষমতায় আসতে পারে। মানে আপনি কথাটা লক্ষ্য করবেন যে জামাত শুধুমাত্র আসতে পারবে যখন অনিয়ম হবে, সঠিকভাবে নির্বাচন হলে জামাতের আসা সম্ভব নয়। তার দাবি হচ্ছে সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী কখনোই জিততে পারেননি, ভবিষ্যতেও পারবে না। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন প্রকাশের পর ভারতীয় কূটনীতিকের এমন মন্তব্য কি বার্তা দেয় সেটি আপনার কাছ থেকে জানবো, এবং সেই সাথে দর্শকদের জানিয়ে দিতে চাই আমাদের আজকের কড়া আলাপে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক, সংস্কৃতি কর্মী এবং বিএনপি নেতা। আপনাকে স্বাগত। আমরা প্রশ্নের উত্তরটা নেব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। স্টার নিউজে আমার প্রথমবারের মতো আসা। স্টার নিউজের সকল দর্শক শ্রোতা যারা কলাকুশলী আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আশা করছি স্টার নিউজ অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে নতুন ধারার মিডিয়া হিসাবে। তো আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফার্স্ট অফ অল আমি বলতে চাই ওয়াশিংটন পোস্টের যে নিউজটি আমরা দেখলাম, এটা বেসিক্যালি একটা অফ দ্য রেকর্ড কনভারসেশন ছিল, আমি যদি ভুল না করে থাকি। তো জার্নালিস্টিক এথিক্স হচ্ছে যদি অফ দ্য রেকর্ড কোনো কনভারসেশন হয়ে থাকে সেটা যতক্ষণ না যিনি বলেছেন তার অনুমতি ব্যতিরেক, তার পারমিশন ব্যতিরেক এটা প্রচার করা উচিত না, অফ দ্য রেকর্ড কনভারসেশন। আর এমনিতে এই ধরনের যে ডিপ্লোম্যাটিক কনভারসেশনগুলো হয় আপনি জেনে থাকবেন যে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন হয়তো এমবেসির লোকজন কথাবার্তা বলে থাকেন, অনেক সময় তাদের এক্সচেঞ্জ হয়, ইউরোপীয় ইউনিয়ন বলেন, ইউএস বলেন, চায়না বলেন, সবাই কিন্তু এই ধরনের ডিপ্লোম্যাটিক কনভারসেশনগুলো করে। তো এখন সেক্ষেত্রে কতটুকু আসলে, এটা তো জার্নালিস্টিক এথিক্সের কোয়েশ্চেন, কতটুকু আপনি প্রকাশ করতে পারবেন, এবং অফ দ্য রেকর্ড যদি কনভারসেশন হয়ে থাকে সেটা প্রকাশ করাটা আসলে কিভাবে বাংলাদেশের মানুষ দেখছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা এখানে সোকল নাম নাইলাম সিনিয়র জার্নালিস্ট বলে পরিচিত তারা কিভাবে দেখছেন, এটাও আমরা আসলে দেখার প্রত্যাশী। কিন্তু মোটার আগে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার ঠাহর হয়েছে সেটা হচ্ছে এইটাকে কেন্দ্র করে যে ন্যারেটিভটা বিল করা হয়েছে, অর্থাৎ ওয়াশিংটন পোস্টে যে লেখাটা হয়েছে সেটাকে কেন্দ্র করে। এখন এই তাহলে ন্যারেটিভটা কী জিনিস? এই ন্যারেটিভটা হচ্ছে যে দেখেন বাংলাদেশের মানুষজন কিছু করে নাই, যা করেছে ইউএসএ করেছে, এই একটা ন্যারেটিভ। এবং এটা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের লোকজন, পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী লোকজন এবং ইন্ডিয়ান কিছু আপনার মিডিয়া আউটলেটস তারা কিন্তু এটা বারবার প্রচার করার চেষ্টা করছে জোরে সোরে, যে বাংলাদেশের জনগণের যে স্বতঃস্ফূর্ততা এই অভ্যুত্থানে এবং তারা যে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল সেটাকে ইউএসএ সেন্ট্রিক একটা বয়ান দিয়ে তারা প্রতিস্থাপিত করতে চেয়েছে দীর্ঘদিন ধরে। এবং আমার কাছে মনে হয়েছে এই যে পুরো ওয়াশিংটন পোস্টের যে লেখাটা, তাতে এর একটা ছাপ আপনি পাবেন। মনে হচ্ছে যেন আগামী ইলেকশনেও কাউকে না কাউকে ইউএসএ এনে ক্ষমতায় বসায় দিতে পারে, মনে হচ্ছে যেন ইউএসএই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। এটার মধ্য দিয়ে বেসিক্যালি তারা বাংলাদেশের অভ্যুত্থানটাকে কোয়েশ্চেন করে, এবং এটা খুবই বাজে একটা কাজ। এবং যারা এই কাজের সাথে জড়িত, যারা এগুলো করছে বাংলাদেশে বসেও কিছু লোক এই কাজগুলো করছে, আমরা তাদেরকে সবসময় চ্যালেঞ্জের মুখে রাখবো। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে জামাত ইসলামী বলেন কিংবা অন্যান্য রাজনৈতিক দল, এখন তো সেটা বিএনপিও হতে পারতো,
কিছুদিন আগে তো বিএনপিকেও তারা শত্রু মনে করতো, দিল্লির লোকজন আর কি, তারা বিএনপিকেও মনে করতো যে বিএনপি যদি ক্ষমতায় এখন আসে, বন্ধুত্ব হয়ে গেছে। না আমি সেটা বলছি না। আল মামুন রাসেল ভাইয়ের সাথে আমার এখানে শার্প একটা ডিস্টিংশন আছে। উনি যেভাবে বলতে চেয়েছেন যে তারেক রহমান বোধহয় এইভাবে এই বাংলাদেশে আসতে পেরেছে অমুকের সাথে বন্ধুত্ব করে, আমি এটা মনে করি না। আপনি কি মনে করেন আমি এই মনে বিষয়ে? করি, আমি তারেক রহমানকে একটা জাতীয়তাবাদী শক্তি মনে করতে চাই। আমি মনে করি যে উনি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, যেটা একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল কিছু জায়গায়, সেক্ষেত্রে ওনার কিছু স্থিতিশীলতা আছে। কিন্তু আমার কোয়েশ্চেনটা আরো ব্রডার জায়গায়, সেটা হচ্ছে যে আপনি দিল্লি কেন ঠিক করে দিবে যে কে পাওয়ারে আসলে তার সাথে সম্পর্ক নষ্ট হবে, কে পাওয়ার আসলে এখানে মিলিটেন্সি জেগে উঠবে, কে পাওয়ার আসলে এইটা হবে, কে পাওয়ার আসলে গণতান্ত্রিকতা থাকবে না, এইটা নিয়ে দিল্লির কেন এত মাথা ব্যথা? মাই কোয়েশ্চেন ইজ দ্যাট। এবং থার্ড আরেকটা জিনিস যেটা আপনাকে খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে সেটা হচ্ছে দিল্লি ব্যতীত অন্য যে কোনো কান্ট্রির সাথেই বাংলাদেশের যখনই কোনো সম্পর্ক হতে যায়, সেটা তুরস্ক হোক, সেটা চায়না হোক, সেটা ইউএসএ হোক, অটোমেটিক্যালি এটাকে ইভিল হিসেবে চিত্রিত করা হয়। যেন বা বাংলাদেশ যদি দিল্লি ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে চায়, তাহলে যেন এটাখানে মিলিটেন্সির একটা জাগ্রত হইতে পারে, একটা রিসার্জেন্স হইতে পারে, বাংলাদেশ একটা খারাপ দিকে চলে যেতে পারে। সো এই ধরনের যে ন্যারেটিভগুলো, এই তিনটা মোটার আগে আমি ন্যারেটিভ বলেছি, এগুলোকে আমাদেরকে ভাঙতে হবে। এবং আমরা এই ওয়াশিংটন পোস্টের লেখাটা থেকে আমরা মূলত এই তিনটা জিনিস দেখতে পাই। ফোর্থ আরেকটা জিনিস আপনাকে আমি বলি, লাস্ট এটা বলে আমি শেষ করছি। সেটা হচ্ছে যেটা আপনি হর্ষবর্ধন সিংলার কথা বললেন, উনি বললেন যে সুষ্ঠু নির্বাচন হইলে, নির্বাচনে অনিয়ম ব্যতীত জামাত আসতে পারবে জামাত না। ইসলামী আসার কোনো সম্ভাবনা নাই। আমার আলোচনাটা সিম্পল। উনি সুষ্ঠু নির্বাচন বলতে তাহলে কি বুঝেন? উনি কি সুষ্ঠু নির্বাচন বলতে 2018 সালের নির্বাচনটাকে বুঝেন? যেহেতু জামাতের ভোট আমরা দেখেছি যে সব মিলিয়ে পার্সেন্টেজ অনুসারে খুব বেশি পার্সেন্টেজ হয় না, এটা কিসে সেই দেখেছেন? হিসেবে সব আগের নির্বাচনগুলোতে আমরা যখন দেখেছি আচ্ছা। বেশিরভাগ নির্বাচনে সে আগের জামাতের নির্বাচন অংশটা খুব- কোনগুলো? অবশ্যই 2008 নির্বাচনের আগের কথা বলা না, হচ্ছে। আমি আপনাকে বলি, এটা তো আসলে এটা আপনি তখন 2008 সাল থেকে এই 2024 এর অভ্যুত্থানের মধ্যে একটা বিশাল সময় অতিবাহিত হয়েছে। এখন 2008 সালে ধরেন আওয়ামী লীগের এক ধরনের বলতো যে আমাদের একটা ভোট ব্যাংক আছে, তাই না? আবার ধরেন বিএনপির বলতো যে আমাদের এক ধরনের ভোট ব্যাংক আছে, জামাতের এক ধরনের ভোট ব্যাংক আছে। আপনি যদি 2008 পূর্বের হিসাব দিয়ে এখনের হিসাব মিলাতে যান, তাও তো হবে না। এটা তো বিশাল চেঞ্জেস ঘটে গেছে বাংলাদেশের মানুষদের ভেতরে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। জেনারেশন চেঞ্জের সাথে সাথে মানুষের রুচি Of course, পরিবর্তন কিন্তু এবং আমার প্রশ্নটা মতামত বদলাচ্ছে। ফান্ডামেন্টাল। সেটা হচ্ছে হর্ষবর্ধন শ্রীংলা সাহেব উনি কি সুষ্ঠু নির্বাচন বলতে 2018 সালের নির্বাচনকে বুঝান? উনি কি সুষ্ঠু নির্বাচন বলতে 2024 সালের ওই আমি ডামি ইলেকশন বুঝাই থাকেন কিনা, সেটা আমাদের জানতে হবে, সেটা ওনাকে কোয়েশ্চেন করতে হবে। জি, আমরা এবং আবার আসবো। বাংলাদেশের নির্বাচনে কে জিতবে কে জিতবে না, দ্যাট উইল পিওরলি বি ডিসাইডেড বাই দ্য পিপল। পিপল যাকে মনে করে, পিপলের এজেন্সি আছে, সেই এজেন্সি অনুযায়ী সে যাকে ইচ্ছা তাকে নির্বাচন করবে। এখানে কাউ বলার অধিকার নাই যে অমুক এটা করেছে, তমুক এটা করেছে, অমুক দেশ এসে অমুককে বসিয়েছে, এটা বলার অধিকার কারণ। সালাউদ্দিন সিফাত, আমরা চলে যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে। আমরা ওয়াশিংটন পোস্টের পোস্ট নিয়ে কথা বলছিলাম এতক্ষণ ধরে, যে জামাতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায় ওয়াশিংটন, এবং যুক্তরাষ্ট্রের এই বন্ধুত্ব স্থাপনের বিষয়টি আমরা সবাই জেনে গেছি একটি অডিও ফাঁসের মাধ্যমে। তো যুক্তরাষ্ট্রের সাথে বিএনপির সম্পর্ক আসলে কেমন? বিএনপি কি অন্য কোনো দেশের বন্ধু বা যুক্তরাষ্ট্রের বন্ধু হতে চায় না বলে জামাতের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে এখন যুক্তরাষ্ট্র? ধন্যবাদ আপনাকে। স্টার নিউজের জন্য শুভকামনা। আমার অপর দুই বিজ্ঞ আলোচক, তাদের জন্য শুভকামনা। দেখুন, জাতীয়তাবাদী শক্তি প্রভুত্ব মানে না, এটা একটা পৃথিবীব্যাপী একটা সমস্যা। জাতীয়তাবাদী শক্তি কারো প্রভুত্ব মানে না, বন্ধুত্ব চায়, বাট অন্যান্য সবাই যারা একটু বড় শক্তি তারা বন্ধুত্বের নামে প্রভুত্ব চায়। তো আমি মনে করি যে সিফাতের এতক্ষণ যে বক্তব্যটা, সিফাতের দল জামাতের সাথে একটা সমঝোতায় বা জোটে আছে, তারপরেও সিফাত যে বক্তব্যটা রেখেছেন, আমি সিফাতের বক্তব্যটার সাথে আমি মোটামুটি একমত। নাম্বার ওয়ান, এখানে সমস্যাটা হলো, আমি আপনাকে আরেকটু, যে আলোচনাগুলো হয়েছে এগুলো তো আর আলোচনা করে লাভ নেই। আপনি দেখুন যে পিটার হাস যদি আমেরিকা জানতো যে 24 আগস্টে শেখ হাসিনা চলে যেতে বাধ্য, চলে যাওয়াটা নির্ধারিত, তাহলে তাদের যে পিটার হাস সবচেয়ে বেশি তো দৌড়াদৌড়ি করেছেন হাসিনার বিরুদ্ধে। হাসিনা তাকে দীর্ঘ সময় সাক্ষাৎকার দেন নাই, তো পিটার হাসকে নিয়ে যেতেন আমেরিকা, রাখতেন অন্তত এইটুকুন প্রমাণের জন্য যে দেখুন আমাদের পিটার হাসের হাত দিয়েই এই সমাধানটা হলো। এই জন্য আমি আপনাকে বলছি যে আমেরিকার যে বিষয়টা আছে, যে আমেরিকার এই যে অফ দ্য রেকর্ড সাংবাদিকতার ইথিক্স,
এইগুলি তো অনেক কিছু আছে, যেমন সে ধরুন আমি একটা কাগজ এখানে রেখে গেলাম, আমার একটা স্টেটমেন্ট, আমি লিখি না স্টার নিউজ প্রকাশের জন্য, স্টার নিউজ প্রকাশের জন্য, আপনি ছাড়তে পারেন না তো। আমার একটা স্টেটমেন্ট এখানে ভুলে আমি একটা কাগজ রেখে গেলাম, আমার হাতের লেখা, তো আপনি কি ছাড়তে পারেন না? ছাড়তে পারেন। আমি আপনাকে বলি, আমি জাতীয়তাবাদী আপনি ছাত্রদের যতক্ষণ পর্যন্ত না দীর্ঘ অনুমতি সময় দিচ্ছেন, দপ্তর সম্পাদক ততক্ষণ ছিলাম, পর্যন্ত না। দীর্ঘ সময় দপ্তর সম্পাদক ছিলাম ইত্তেফাকের, তখন চিফ রিপোর্টার ছিলেন নাজিমুদ্দিন মুস্তান, প্রখ্যাত সাংবাদিক। তিনি সে পেছন থেকে ডাক দিলেন, এই ছেলে এইদিকে আসো, এখানে লিখে দিয়ে যাও প্রকাশের জন্য। তো ও অনেকেই আবার বলতেন না। তো আমি আপনাকে বলছি যে এটা বিষয় না। আরেকটা আমি একটা বলতেছি যে বিএনপি সবার বন্ধুত্ব চাই, বাট কারোর সাথেই সে প্রভুত্বের নামে প্রভুত্বের কাছে মাথা নত করবে না। আপনাকে আরেকটা ছোট কিছুক্ষণ আগে আল মামুন রাসেল বলেছেন আরেকটা- যে বিএনপি ভারতের সাথে বন্ধুত্ব এগিয়ে গেছে, আচ্ছা, আমি এরকম একটি আপনাকে কথা ছোট বলেছেন। একটা জিনিস আপনাকে এই বিষয়ে মনে কি করে বলবেন? দেই, এই দুইজন তো এখানে আমার দুই পাশে। আচ্ছা, আপনি জানেন যে সমর সেনকে অপহরণ করার জন্য 1975-এ সমর সেনকে অপহরণের জন্য যে জাসদ একটা ডিজাইন করে, 75 না আরো পরে মনে হয় 76 বা 77-এ, তো 4 জন এখানে মারা যায়, জাসদের 4 জন। আচ্ছা, এখন আপনি আমাকে বলুন তো দেখি যে আজকে এই 40 বছর 50 বছর পরে প্রেসিডেন্ট জিয়া ইন্ডিয়ার কাছের মানুষ না ইনু, হাসানুল হক ইনু, গণবাহিনীর যারা ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে, ইন্ডিয়ান হাই কমিশনারকে অপহরণ করতে শখ এঁকেছিল এবং তাদের 4 জন মারা গেল, কে ইন্ডিয়ার বন্ধু? ইন্ডিয়ার বন্ধুটাকে ইনুরা, যারা ইন্ডিয়ান রাষ্ট্রদূতকে অপহরণ করতে চেয়েছিল, নাকি যে ইন্ডিয়া এটা প্রতিরোধ করলেন জিয়া সে? সময়ে দেখা গিয়েছে ইনুদের ঠিকানা হচ্ছে দিল্লি আর জিয়া হচ্ছে জাতীয়তাবাদী। তো এই জন্য আমি আপনাকে বলছি সবকিছু এখনকার সিদ্ধান্তে এই সিদ্ধান্ত না, এখন যা দেখি আমরা খালি চোখে এটাই সিদ্ধান্ত না, সিদ্ধান্ত অনেক পরে হয়। আমরা এখনকার পরিস্থিতি বিবেচনায় যদি আপনাকে প্রশ্নটা করি, ছোট্ট করে যদি একটু উত্তর দেন, যে বিএনপির মতো বড় দল থাকতে জামাতের সাথে কেন যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করতে না না, চাচ্ছে? জামাতের সাথে কেন, জামাতের সাথে যদি একটা রেগুলার বৈঠক হয়, জামাতের সাথে তাদের রেগুলার কন্ট্যাক্ট হয়, আমার সমস্যাটা কি? বিএনপির সমস্যা কি? বিএনপির সাথে তো, বিএনপির সাথে তাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে কি লন্ডনে গিয়ে দেখা করে আপনি কি মনে করেন যে যুক্তরাষ্ট্রের এমন কূটনীতিকদের এমন মন্তব্যের পরে এটি একটি বড় প্রভাব ফেলবে আমি বাংলাদেশের মনে জাতীয় করি নির্বাচনে? কোনো প্রভাবই পড়বে না। জি। ভোটের মাঠে এটার কোনো প্রভাবই পড়বে না, আমি আপনাকে বলছি। জি, ধন্যবাদ। আমি আল মামুন রাসেল আপনার কাছে যেতে চাই যে জামাত ক্ষমতায় গিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো কট্টর অবস্থানে গেলে ওয়াশিংটন পাল্টা ব্যবস্থা নেবে, যেটি বলা হচ্ছে তৈরি পোশাক খাতে উচ্চ শুল্ক আরোপ সহ আরও কঠোর অর্থনৈতিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই প্রতিবেদনটিতে। তো এমন শর্ত মেনে যদি বন্ধুত্ব করতে হয়, তাহলে দেশের স্বার্থ কি রক্ষা পায়? দেখেন, প্রথম কথা হচ্ছে, আমি শুরুতে আপনাকে বলেছি আমেরিকা সবসময় তেল মাথায় তেল দিতে চায়। তারা যখন বিভিন্ন জরিপ করেছে, জরিপে যখন তারা দেখতে পেয়েছে যে জামাতের অবস্থানটা খুব ভালো, ইসলামপন্থীদের অবস্থান ভালো, এই জন্য ইসলামপন্থীদেরকে টানার একটা চেষ্টা করছে। তার মানে এটা না, এটাকে এভাবে ন্যারেটিভ করা খুব ভুল হবে যে জামাত আমেরিকার বলয়ের মধ্যে ঢুকে গিয়েছে। আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন যে আপনি- ইসলামপন্থীদের অবস্থান ভালো? না না, আমাকে একটু ব্যাখ্যা করবেন। ইসলামপন্থীদের অবস্থান ভালো। আপনি ওয়াশিংটন ভিত্তিক একটা জরিপ হয়েছে, IRI যে জরিপটা করেছে, সেখানে আপনি দেখুন খুব কাছাকাছি জামাতকে, কাছাকাছি। খুব কাছাকাছি, মানে পার্থক্য হচ্ছে 5 থেকে 6%। জি, জরিপে কে এগিয়েছিল? কারা এগিয়েছিল? বিএনপি এগিয়েছিল, জি, বিএনপি আচ্ছা, এগিয়েছিল। তাহলে আমি ভালো আপনাকে বলছেন এই জামাতকে। জন্যই বললাম, যেহেতু হচ্ছে আমাদের আন্তর্জাতিক পলিসির মধ্যে মানে শত্রু আমার বন্ধু পলিসি। আপনি দেখেন, আমি কেন বলেছি যে বিএনপি অনেকটা এর মধ্যে ঝুঁকে গিয়েছে, ভারতের মধ্যে। আমি আনন্দবাজার কোট অ্যান্ড আনকোট করে আপনাকে 2টা লাইন একটু পড়ে শোনাই। খালেদার পুত্র সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ। সম্বল হচ্ছে নয়াদিল্লির বন্ধুত্ব এবং মুক্তিযুদ্ধ। সেখানে বলেছে, নভেম্বরের সামাজিক মাধ্যমে তারা লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার এখন
অবারিত একক নিয়ন্ত্রণাধীন নয়। অনেকের প্রশ্ন, দিন 15-18 মধ্যে এমন কি হলো যে তিনি দেশে ফেরার কথা ঘোষণা করলেন? বাস্তব হলো নয়াদিল্লির সমর্থন অনেকটা নিশ্চিত করে ফেলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদেশ মন্ত্রক সূত্রে, মানে তাদের পররাষ্ট্র সূত্র মতে বিএনপির ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো রয়েছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশকে মাটিকে কোনোভাবে ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দিবে না। তার মানে আপনি আনন্দবাজার, এখন আপনি প্রশ্ন করতে পারেন আনন্দবাজার একটা নিউজ করলেই কি এটা সত্য? কিন্তু তখন এটাকে আমরা সত্য ধরবো যখন বিএনপির পক্ষ থেকে এই নিউজের ব্যাপারে, আনন্দবাজার একটা প্রভাবশালী একটা পত্রিকা, সে পত্রিকা যখন একটা নিউজ হলো বিএনপির পক্ষ থেকে, এটা কোনো প্রতিবাদ আমরা দেখি নাই। যখন আমরা প্রতিবাদ দেখি নাই তখন আমরা ধরে নিতে পারবো যে আরবিতে একটা কথা, সুকুতু মিনার রেদা, চুপ থাকা তো সম্মতির লক্ষণ। এখন আমরা দেখছি যে আমরা যদি আজকালের মধ্যে আমরা দেখি যে বিএনপি নেতারা অনেকেই এই ধরনের মন্তব্যের প্রতিবাদ করছেন। আমি এই প্রসঙ্গে চলে আসতে চাই। একটা হচ্ছে প্রতিবাদ করা, একটি হচ্ছে প্রতিবাদ করা, আর একটি হচ্ছে স্টেটমেন্ট দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনি আমাকে বলুন যে আনন্দবাজার একটা স্পেকুলেটিভ নিউজ করেছে, এটা আমার দেশের পত্রিকা না, আনন্দবাজার আমার প্রতিবাদটা করতে হবে কেন? নাম্বার 1। নাম্বার 2, তারেক রহমান বাংলাদেশে আসছেন, তারেক রহমান নিশ্চয়ই রাজনীতির ঝুঁকি নিতে হয়। হাদি গুলিবিদ্ধ হওয়ার দিন 12 তারিখ সন্ধ্যায় উনি বলেছেন যে আমি 25 তারিখে বাংলাদেশে আসব। আপনি দেখুন, হাদির মৃত্যুকে একটা, আমি যদি বলি যে এটা আমার দলের না, আমার ব্যক্তিগত অভিমত থাকতে পারে, হাদির মৃত্যুকে কেন্দ্র করে একটা ডিজাইন আঁকা হয়েছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। হাদির গুলিবিদ্ধকে কেন্দ্র করে আপনি দেখবেন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রসেসটা আছে, এই প্রসেসকেই ভণ্ডুল করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। তারেক রহমান বাংলাদেশের মানুষের পালস বুঝেছেন এবং 25 তারিখে আপনি দেখবেন বাংলাদেশের মানুষ মাঠে এবং টেলিভিশনে ওয়াচ করেছে কয়েক কোটি মানুষ। তো এই জন্য আমি আপনাকে বলছি যে তারেক রহমান 25 তারিখে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন এবং তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় না থেকেও বাংলাদেশের রাজনীতিতে নিয়ন্ত্রকের ভূমিকায় আছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি আনন্দবাজার না কে কি বললো এতে কিছুই আসে যায় না। 17-18 দিনে যে হঠাৎ করে পরিবর্তন আসা, আপনি কি বলছেন যে কি কারণে হঠাৎ করে ডিসিশন চেঞ্জ হলো, তারেক রহমান চলে এসেছেন? মানে আপনারা এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন যে হঠাৎ করে যিনি তারেক রহমান আসার ব্যাপারে সন্দেহ প্রকাশ আমরা সবাই করছিলাম এবং শঙ্কা ছিল, সেটি কেটে গেল কিভাবে? যে প্রশ্নটি রেখেছেন আল মামুন রাসেল, ঝুঁকি নিয়েছেন দেশের মানুষের জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য ঝুঁকি নিয়েছেন। এটাই হচ্ছে রাজনীতিতে ঝুঁকি নেওয়া, একটি সিদ্ধান্ত নেওয়া, এটি একটি বড় বিষয় এবং সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা, এটাও একটা রাজনীতির নেতার কাজ। জি, ধন্যবাদ। এখন আমার মনে হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং বাংলাদেশে তিনি তার ফল পাচ্ছেন। এই প্রসঙ্গে সিফাত আপনি কিছু বলতে চান কিনা? না, একটা হচ্ছে যে এটা আমি তো প্রথমে নিজেই বলেছি এবং আমি এখানে একটা কন্ট্রাস্টও ছিল আমার সাথে রাসেল ভাইয়ের, সেটা হচ্ছে যে তারেক রহমান আসলে যে সময় দেশে আসছে ওটা একটা অনেকের কাছে চিন্তা হয়েছে যে নির্বাচন কি হবে কি হবে না, এক ধরনের দোদুল্যমনতা ছিল। তো সেটা এক জায়গায় মানুষের মনে হলো যে ওকে একটা স্থিতিশীল অবস্থা আসছে, তার মানে নির্বাচন হবে, তারেক রহমান যেহেতু চলে আসছে। তবে এই যে প্রবলেম হচ্ছে যে ধরেন সাংবাদিকতা নিহিত যেহেতু আমরা আলাপ করছি, এটা নিয়ে আলাপ করা খুব জরুরি হয়ে পড়ছে। বাংলাদেশে গত কয়েকদিন ধরে তারেক রহমান কেন্দ্রিক যে ধরনের আলাপ আলোচনা চলছে, সাংবাদিকতা চলছে, এইটা আমার কাছে খুবই বাজে লেগেছে, খুবই নোংরা লেগেছে। এবং আমি এটা জানি তারেক রহমান বা বিএনপি থেকে এটা সাবস্ক্রাইব করানো হচ্ছে না। মানে বিএনপি নিজে যে বলছে যে সাংবাদিকরা আপনারা সবাই আমার সাথে এভাবে আচরণ করেন বা সাংবাদিকরা আমাদেরকে দেখান, পোট্রে করেন, আমার মনে হচ্ছে এটার চেয়ে কিছু কিছু সাংবাদিক নিজ উদ্যোগী হয়ে এই কাজটা করছে। যেমন ধরেন আগে ছিল স্প্যান সাংবাদিকতা কি, মেট্রো রেলের একটা স্প্যান বসে 42তম স্প্যান, ওটা নিয়ে একটা নিউজ, 43তম স্প্যান আরেকটা নিউজ, 45তম স্প্যান আরেকটা নিউজ। এখন যেটা হয়েছে আজকে দেখলাম কি যে জাইমা রহমান উনি হচ্ছেন, তারেক রহমান হয়তো কাশি হয়েছে তো উনি হচ্ছে পানি এগিয়ে দিয়েছেন। এটা যে কোনো স্বাভাবিক ব্যক্তি মাত্রই করবে। আমার বাবার যদি কাশি উঠে, আমার বাবা যদি অসুস্থ হয়ে যায়, আমি কি তাকে 7-আপের বোতল এগিয়ে দিব না পানির বোতল এগিয়ে দিব? পানির বোতল এগিয়ে দিব। কিন্তু সেটা নিয়ে আমাদের দুইটা আমি দেখলাম একদম স্বনামধন্য মেইন স্ট্রিম নিউজ মিডিয়া তারা নিউজ করেছে এভাবে, দেখুন জাইমা রহমান পানি এগিয়ে দিলেন তারেক রহমান সাহেবকে, তাই না? তো এই যে না আমি এটা ভাইরাল হয়েছে। তারপর আবার কিছুদিন আগে সিলেট গিয়েছিলেন, সেখানে ওনার জুতার একটা ছবি ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে হয়তো ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। এটাকে নিয়ে আমাদের আরেকটা মেইন স্ট্রিম মিডিয়া নিউজ করলো যে ছেঁড়া জুতা নিয়ে লন্ডন থেকে বাংলাদেশে এলেন তারেক রহমান। আমি বলি এক্স্যাক্টলি সেটাই আপনাকে বলছি যে আগে তো আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হয়েছে, আওয়ামী লীগ জোর করে ধরে বলছে যে একটা নিউজ পাঠাই দিছে,
হ্যাঁ, কোন সংস্থা নিউজ পাঠিয়ে দিয়েছে, এই নিউজটা ছাপাও। তারা ছাপাইছে স্পেন সাংবাদিকতা, 43তম স্পেনের উদ্বোধন, 45তম স্পেনের উদ্বোধন। বর্তমানে তারেক রহমানকে কোনো নিউজ পাঠাইতে হচ্ছে না, বিএনপি মিডিয়া সেলকে কোনো নিউজ পাঠাইতে হচ্ছে না। আল্লাহর রহমতে আমাদের কিছু ভাই ব্রাদার নিজেরা উদ্যোগী হয়ে এই যে তারেক রহমানের ছেঁড়া জুতা, তাদের পানি এগিয়ে দিলেন জাইমা রহমান, এই যে নিউজগুলো করছে, এটা তো একটা বার্তা দেয়। ধরেন গ্রামাঞ্চলে যেই লোকটা টেলিভিশন দেখছে, আপনার এই শোটা দেখছে, সে যখন দেখবে যে এভাবে বিহেভ করা হচ্ছে, এভাবে আলাপ আলোচনা করা হচ্ছে একজন ব্যক্তিকে ঘিরে, তখন সে মনে করবে উনিই বোধহয় আগামীর প্রধানমন্ত্রী। ইলেকশন ব্যতীত তার এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু তৈরি হবে। এবং ঠাকুর সাহেব তো কিছুক্ষণ আগে বললেন নিয়ন্ত্রকের ভূমিকায় কিন্তু তারেক রহমান, এরকম একটা কথা উনি কিন্তু বলেছেন। তো আসলে এই জিনিসটা মানুষের মনে কিন্তু ইনস্টিল করে দেওয়া হচ্ছে থ্রু মিডিয়া। সো এই জায়গাগুলো আমি বলবো যে আমাদের দরকার হচ্ছে নিরপেক্ষ সাংবাদিকতা, এবং আমরা যেটা দেখেছিলাম বিগত বছরগুলোতে, আমরা সেই সাংবাদিকতার পুনরাবৃত্তি কিন্তু আমরা চাই না বাংলাদেশে। আপনারা নতুন দল হিসেবে এই যে নতুন বার্তা নিয়ে এসেছেন, আপনারা নতুন কি মেসেজ দিতে পেরেছেন এই জাতিকে, যেটির কারণে আপনারা ধরে রাখতে পারবেন সবার অ্যাটেনশন? না, এখানে অ্যাটেনশন ধরে রাখার কোনো কিছু নাই। আমি কি এখানে মানে পলিটিক্স করতেছি, অ্যাটেনশন সিকিং করতেছি নাকি? যে আমি একটা ইশতেহার দিব, আপনি ইশতেহারটা প্রচার করবেন, জনগণের যদি মনে হয় যে ইশতেহারটা ভালো, জনগণ সেই ইশতেহারটা গ্রহণ করবে, যদি ভালো না হয় সে আমাকে ভোটে রিজেক্ট করবে। তার রেকর্ড কনভারসেশন ছিল, আমি যদি ভুল না করে থাকি। তো জার্নালিস্টিক এথিক্স হচ্ছে যদি অফ দ্য রেকর্ড কোনো কনভারসেশন হয়ে থাকে, সেটা যতক্ষণ না যিনি বলেছেন তার অনুমতি ব্যতিরেক, তার পারমিশন ব্যতিরেক, এটা প্রচার করা উচিত না অফ দ্য রেকর্ড কনভারসেশন। আর এমনিতে এরকম হোটেলে করতে পারি নাই, বড় হোটেলে করতে পারি নাই, বাট আমরা 5ই আগস্টে শহীদ মিনারে আমরা আমাদের 24 দফা ইশতেহার দিয়েছিলাম। সেটা হচ্ছে আমরা বাংলাদেশকে কিভাবে দেখতে চাই সেটার ইশতেহার।